তারা আমাদেরকে আসলে কিভাবে আমাদেরকে যুদ্ধের মাধ্যমে তারা মারতে চায় না, বিজনেস পলিসি। আমি মুসলিম হিসেবে পৃথিবীতে সর্বোচ্চ সেরায় যাওয়া, আমার কথা সে শুনবে, মানে আমাকে ভয় পাবে, মানে আমার কথা সে শুনবে কখন? যখন আমি পাওয়ার সোর্স নিব, আমার পাওয়ার হবে। পাওয়ার নিতে হলে আমাকে কি লাগবে? অর্থ লাগবে, বাণিজ্য লাগবে। পৃথিবীতে কি চলতেছে? দ্বিতীয় বিশ্ব না, এখন যে পৃথিবীটা আছে এই বিংশ শতাব্দীতে বলা হইতেছে সে বিশ্ব কি? অর্থনৈতিক যুদ্ধ বলা হয়। এইটাকে যদি স্টাবলিশ না করতে পারে এই দেশ, এই মুসলিম সমাজ, শুধু আমার দেশ না, এই পৃথিবীতে যে আমাদের 22% মুসলিম প্রায় আছে, হ্যাঁ, পৃথিবীর মানুষের বসবাস করে, তাদেরকে যে একটা পাওয়ারফুলে আসতে হচ্ছে, তার কথা শুনবে, তার ইচ্ছাকে প্রাধান্য দিবে, তার কথা শোনার জন্য আগ্রহ করবে, সেই ব্যক্তি হইতে হইলে আপনি একা হইলে চলবে। সকল মুসলিমকে ভ্রাতৃত্ববোধ বন্ধন হইতে হইব। তার বিজনেসকে আগায় নেওয়ার জন্য নিজেদের মাঝে বিজনেস শুরু করতে হবে, নিজেদের মাঝে কেনাকাটা করতে হবে। আমি আমার এক মুসলমান ভাইয়ের কাছ থেকে সব কিছু করবো, তাদেরকে আমি ওইভাবে অর্গানাইজের মধ্যে নিয়ে আসবো, তারা উন্নত ডেভেলপমেন্ট হোক, আমার উন্নতি হোক, শেয়ারও উন্নতি হোক, তখন আপনি দেখবেন তারা কথা শুনবে। আর যখন আপনি এই বিজনেসটা চলে যাচ্ছে তাদের কাছে, আমি শ্রমের মর্যাদা, যা টাকা পাই সব কিছু, ধরেন এটার একটা সুন্দর একটা সিস্টেম বুঝিয়ে দিই। ধরেন আমি সারাদিন ইনকাম করলাম 1000 টাকা করে, এই 1000 টাকা নিয়ে আমি কিনতে গেলাম বেশ কিছু খাদ্য খাওয়া। অধিকাংশ ইহুদি বা খ্রিস্টান বা বিভিন্ন দেশের যে মানুষ আছে, বৌদ্ধিস্ট যারা পৃথিবীকে চালায়, তাদের পণ্যগুলো আমাদের আশেপাশে রাখছে। তো তারা তো মেড বাই চায়না, মেড বাই ইংল্যান্ড, মেড বাই জার্মানি, বিভিন্ন রেটে রাখছে। তখন আমি কী করলাম? ওইটা কিনলাম। তার মানে আমি সারাদিন যে শ্রমটা দিছিলাম, যে অর্থটা দিছিলাম, যে এটা আমি একটা মানে আইকনিক নিয়ে আসলাম, সেটা তারা দিয়ে দিছি। তো মুসলমান কি পাইলো? তাদের কি পাওয়ারফুলে কি সে টাকাটা জমলো? তাহলে তো মুসলিম দেশগুলোয় বড় বড় টাওয়ার হইতো। দেখেন মজার বিষয়, মাহাতির মোহাম্মদ তার মুসলিম সমাজকে ডেভেলপ করতে গেল মালয়েশিয়া, করার জন্য সে যা যা পদক্ষেপ নিয়েছিল বিশাল। এখন সে বিল্ডিং তৈরি করবে, তার দেশে প্রচুর বিল্ডিং হয়েছে, বড় বড় আইকনিক, ওয়ার্ল্ডের কিছু বড় বড় আইকনিক বিল্ডিং বড় হাইটে করছিল। তো করার পরে কিন্তু এখন আর তার ওই ধরনের, ওইটার পরে আর ওরকম বড় একটা হবে এরকম আর সুযোগ তার নাই মনে হয়। এবং বইয়ের বিশ্বে যারা কিনা, ওই যে বললাম নাট্য অংশের যারা রচয়িতা বা যারা পরিচালক বাইরে থাকে, অদৃশ্য, মানে আমাকে ফেস করতে দেয় না, তারা সামনে আসে না, সেই ব্যক্তিগুলো ওইখানে বসে আছে। সেই ব্যক্তিগুলা তাকে ওইখানে ব্লকিং করে দিছে। যে ওইটা দিছিল কেন? মানে কিছু লোককে নিয়ন্ত্রণ করতে হয়, তাদের ওইটা পলিসি আছে। আপনি বলবেন সে আমাকে দিল কেন এটা করতে, বা আমি আমার টাকা দাম, হ্যাঁ তারা করছে, আপনাকে প্রযুক্তিগত অনেক কিছু দিছে, এটা কেন করছে? কারণ মুসলিমের মধ্যে কিছু কিছু অঞ্চল যারা একটু দামায় রাখা যায়, তাদেরকে দেখায় তোমাদের কত দিচ্ছে। এখন আপনি দেখেন, আপনি চায়না যান, চায়না গিয়ে দেখেন, চায়না আর আমেরিকা এক যুদ্ধ লাগায় দেখাইতেছে। চায়নার সাথে আমেরিকার বিশাল সমস্যা। চায়না কখনোই এই মুসলমান মানে ইয়ের বিরুদ্ধে, এইখানে কি করলো, মুসলিমের একটা মেন্টালিটিও এইখানে ট্রাম্পেরা নিয়ে নিছে। কারণ কি দেখাইতেছে যে চায়না আমার বিরুদ্ধে আছে, চায়না আমাকে ভালোবাসে না, চায়না তো আমাকে অনেক কিছু, এই চায়না ট্যাক্স দেয় না, চায়না এই করে না, তারা বিরোধী দল, এই সেই অনেক কিছু, পৃথিবীর জন্য শত্রু। তো মুসলমানও চিন্তা করে, হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে তো আমরা ওর সাথে যাবো, আমরা চায়নার পক্ষে যাবো, এটা করতেছে না, আচ্ছা আসেন। আসলে তারা কি না, তার মাধ্যমে টাকা কামায়। দেখেন আমেরিকা যে পরিমাণ বিল্ডিং, যে পরিমাণ রাস্তা দামিটা, ধরেন আপনার আমেরিকার রাস্তায় যে পরিমাণ কার্পেটিং করে, যেই সব রাস্তা করে, আমাদের বাসায় আমরা যেখানে থাকি এইসব জায়গার বাসায়ও নেই। তারা রাস্তায় যেটা বসায়, আমরা বস্তিতে থাকি, টিন সেটে থাকি, ভাঙ্গা ভুঙ্গা একটা জায়গায় থাকি। আমাদের জীবন ব্যবস্থাপনা খুবই দুর্বল চিত্তে। কেন পারি না? অর্থনৈতিক, দেখেন আপনি যদি বাংলাদেশের অল্প কিছু লোকরে বাদ দেন, যারা কিনা বড় বিজনেস অনেক টাকা হয়েছে, এটা বাদ দেন, তারপরও তার আকাঙ্ক্ষা আছে। সকল মানুষের যেখানে তার জীবনে একটা জিনিসের অভাব, অর্থের অভাব। পৃথিবীর সব জায়গায় না, সেটা তারাও অর্থ চাইলে এরকমভাবে নেয় না। কারণ আমাদের বেশি অভাব দেখে রাস্তায় ছিনতাই করি, উপায়। পৃথিবীর কয়টা দেশ আছে ছিনতাই হয়? তাদের ল ফোর্স খুবই হার্ড, সেটা বলার কথা না, কারণ প্রত্যেকটা মানুষের সাথে থাকে না। হয়তো একটা মহল্লার মধ্যে তারা একটা কমিউনিটি করে আছে, আবার আরেকটা জায়গায় আছে, কিন্তু হার্ড তাদের আইন আছে, কিন্তু মানুষ সেই দিকে যায় না। কেন যায় না? কারণ ছিনতাইকারী হইতে চায় না। তার সরকার তারা অনেক কিছু দিতেছে, সে ছিনতাইকারী হবে কেন?
আর আমার সরকার আমার কি শোষণ করতেছে, প্রতিনিয়ত সরকার আমার কাছ থেকে ইনকামে ব্যাড ট্যাক্স সব কিছু মিলে তারা নেয়, কিন্তু তারা দিয়া নেয়। আর এরা শুধু নেয়, দিয়া নেয় না। আমার সরকার আমার কাছে দিয়া নেয় না, কারণ আমি একটা সাধারণ গাড়ি যদি কিনা আমার পরিবার নিয়ে একটু আমি অল্প টাকার মধ্যে চলতে চাই, তেল টুল ভইরা, সেটা তারা দিবে না। কারণ আমি যদি কক্সবাজার ফ্যামিলি নিয়ে যেতে আমার অনেক টাকা ভাড়া দিয়ে যেত, আমার গাড়ি নেই তো। আর গাড়ি কিনতে গেলে কী হইব, আমি ধরে নেন একটা গাড়ি কিনছি 10 লাখ টাকা, তার বিদেশের বা 5 লাখ টাকা একটা গাড়ি কিনছি, ওই দেশ এটা বাংলাদেশে আনতে গেলে তাকে 200% ট্যাক্স দিত। আমি হিসাব করে দেন কত টাকা দিত, 1200% পর্যন্ত দিত সর্বোচ্চ। মানে 100 টাকা একটা গাড়ি কিনছে, তার খরচ করতেছে ওই সরকারের 1200 টাকা দিয়েছে, 1300 টাকা টোটাল হইল। তারপরে সে গাড়িটা বাংলাদেশে আনতে পারে। সরকার এই পর্যায়ে নিয়ে আসে। সরকার বলতেছে আমরা তো ওই পরিমাণ ট্যাক্স নিই না, এই করি না, সেই করি না। আরে ভাই, আপনি ট্যাক্স নিবেন না কেন? আমাদের কাছ থেকে সব, কিন্তু আমাদের জনগণের প্রান্তিক জনগণ সবাই এদেরকে কি লাগবে সেই ব্যবস্থাপনা তাড়াতাড়ি করেন। আপনি ক্ষমতার চরম শিখরে যান, যাতে পৃথিবীকে ভয় দেখানো যায় যে আমরা আছি, মুসলিমরা আছি, আমরা টিকে আছি পৃথিবীতে। যুদ্ধ করে না, ক্ষমতা দিয়ে যুদ্ধ করে। কেউ যুদ্ধ করতেছে? যুদ্ধ করে না। অর্থনৈতিক সমস্যা, আমরা অর্থনৈতিকতে আমরা পিছিয়ে গেছি। আমাদের এখানে কেউ বুঝতেছি না। আমাদের বোঝাটা হলো আমরা ভাই সব পণ্য আমদানি, আমরা খাইটা খুঁটা টাকা পয়সা জোগাড় করো, এটা দিয়ে আমরা এই জিনিসগুলো কিনবো। বিদেশ গিয়ে আমি টাইলস কিনে আনবো, বিদেশ গিয়ে আমি মারবো, এটা নিয়ে আসবো, ওইটা। আরে বাবা, তোমার তো অর্থ চলে যেতেছে, তোমার পাওয়ার লেস হইতেছে। অর্থ যাতে না যায়, এই দেশটা ক্ষমতায়ন না, শুধু সব জায়গায় আমাদের ভালোবাসা এখন যে, কারণ কি এগুলার জন্য আপনি বলবেন যে এগুলা না করে কি হইব, করুক না। আরে কইরা তো এই সমস্যা আছে। কেন সমস্যা আছে? একটা সমস্যা সুন্দর করে দেখাই, হয়তো এখানে কোনো দলকে সাপোর্টের জন্য না। এটা ধরে নেন বাংলাদেশে বর্তমানে ঠিক 1 বছর আগে আওয়ামী লীগ এই দেশে জনগণের মাঝে ছিল, বেঁচে ছিল। তারা এই দেশের জনগণ, এই দেশের মানবিক দিক হোক আর অমানবিক দিক হোক, সহিষ্ণুতা ছিল না, সব কিছু মিলাই তারা এই দেশের জনগণ এই দেশে বসবাস করছে, ঘুমাইছে। তারা এখানে খুবই খারাপ বাজে স্টিম রোল চালাইছে, আবার সুযোগ পেলে আবার চালাবে, ঠিক আছে? হ্যাঁ, তো তাদেরকে সুসংগঠিত করে তাদেরকে ভালো জায়গায় আনার জন্য, তাদেরকে বোঝানোর জন্য কোনো সরকার বা কোনো গোষ্ঠী বা এই দেশের জন্য কেউ কি ব্যবস্থাপনা নিছে? তারা তো আপনারই ভাই। আমি জানি যে যারা বিএনপি করেন তারই, বা যারা জাতীয় পার্টি করে, যারা জামাত শিবির করে, তাদেরই চাস্তো ভাই আরেকজন করে, বিএনপি করে, আরেকজন আওয়ামী লীগ করে। তো এই যে লোকগুলা, তাদের যে 1 ইয়ার ধরে দেখেন আপনি সরকারে কোন ধরনের প্রবলেম নিতে, 1 ইয়ার ধরে তারা পলাতক অবস্থায় গাডা রাখেন, কোনো ভালো নেই। যদি ভালো ফল আসতো, তারা গা ডাকা দেওয়ার পর তারা পড়াশোনা ওইখানে করে ভালো হয়ে সমাজে ফিরে আসতো, ভদ্রভাবে আসতো। তারা সব কিছু বুঝতো যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা ভুল করছি, রাষ্ট্র চালাইতে গিয়ে আমরা এটা করা উচিত হয় নাই। জনগণের দ্রব্যমূল্য বাড়াই দেওয়া, মাঝে মাঝে টাকা ইনকাম করা, রাস্তাঘাটে চাঁদাবাজি করা, তারপরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি করা। তো এইটার থেকে আমরা ফিরে আসবো, এটা আমাদের ঠিক না, এটা রিয়েলাইজ করতো। তাইলে ঠিক আছে, আপনি এক বছর আরও 5 বছর তাদের গাটা রাখা দেন, তাহলে ওনারা পড়াশোনা করে চলে আসুন। কিন্তু তা তো না। তারা আসবো কীভাবে? বিধ্বংসী হয়ে আসবো সমাজে। কেন আসবো? কারণ আপনি তোকে ব্লক করে 1 বছর যে পরিমাণ সমস্যা দিচ্ছেন, আর 2-1 বছর যদি রাখেন, তাহলে ওরা একটা সময় এই সমাজে বাঁচতে চাইবো। এখানে তার পরিবার আছে, এখানে তার গোষ্ঠী আছে, এখানে তার খাদ্যের সমস্যা, তার জীবনযাপন করা, তার ঘুমানোর সমস্যা, এই সব কিছু মিলে সে অশান্তিতে থাকবো। একটা সময় সব অর্গানাইজ যদি একসাথে হয়ে যায়, আর এখানে রাষ্ট্র ব্যবস্থা কোথাও যদি একটা লিগ পায়, সেই লিগ দিয়ে এমনভাবে ছুটবো যে ওই যে বাঁধ ভাঙে যেরকম, এরকম বাঁধ ভাঙা টোটাল ঢুইকা একবারে ধরেন ফ্লাড ইন বাংলাদেশ করে ফেলে। ফ্লাড ইন বাংলাদেশ যখন হয়ে যাবেন, তখন দেখবেন যে সব কিছু আবার আগের মতো অন্যরকম পর্যায়ে চলে গেছে। তাহলে আপনার এই সিদ্ধান্তগুলো, আপনাদের এই পরিকল্পনা, এইসব চিন্তা ভাবনা করে, এই জুলাই আন্দোলন করে কি করলেন, কি করতেছেন, এই পরের অংশগুলো চিন্তা করেন যে আমি এটা করছি। বলা আছে না, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা খুবই কঠিন। এটা কিন্তু বোঝা লাগবে আপনার।
এখন আমাদের যে যারা আবার পরবর্তী দল আসতেছে তারাও তাদের কি ধরনের টালমাটাল কি ধরনের কথাবার্তা বলতেছে আমি নিজেও বুঝতেছি না তারা কি চাচ্ছে। তারা তো শুধু ক্ষমতা চলে যায়, এরপরে যাবে, তারা তো অবশ্যই যাবে, তারাই তো অপেক্ষা করছে, তারাই 16 বছর তাদের সাথে যুদ্ধ করছে। আবার ভিতরে সম্পর্ক আছে, সেটা আলাদা কথা। যেসব নেতারা তাদের বিজনেস সেক্টর ঠিক রেখে তাদের সে সম্পর্ক করছে, এই জন্য বিএনপির একটা ভুল পথে তারা এখন চলে যেতেছে। কারণ কি জানেন, তার দলের ভিতরে যে বড় বড় লিডার আছে তার মধ্যে কিছু যেই লোকগুলা যারা আজকে আওয়ামী লীগের প্রতি তাদের মানসিক দিক আছে যেটা পরিস্ফুট মানে পুরো বিকশিত করে নেয়, ভিতরে অন্তরে আছে, কাজ করছে বা সুযোগ সুবিধা ছিল, বা সে চিন্তা করে যে এমপি হওয়ার বা হইতে গিয়ে যুদ্ধ করে বা যে ধরনের হচ্ছে বলা আওয়ামী লীগের সাথে যে পরিমাণে একটা রিয়েলাইজ ছিল, যে অর্থনৈতিক অবস্থা তার ডেভেলপমেন্ট হয়েছে, তার সন্তান আমেরিকা পড়তেছে, তার পরিবার শপিং করে সিঙ্গাপুর বিভিন্ন জায়গায়, তার ট্রিটমেন্ট চলে ব্যাংককে। তো সেই নেতাগুলা যে গ্রামে ধরে নেন, কিছু নেতার নাম বললেও হয় না, ফজলুর রহমান, সে তো গ্রামের থেকে বড় হয়েছে, তার ছেলে পেলে খেয়াল করে দেখেন, সে তো সবসময় এই বিভিন্ন লোককে বকে, তারপরে ঠিক আছে, বা রাজনীতিবিদ বিভিন্ন ইয়ং জেনারেশন বকে, কিন্তু আসলে ওনাকে খেয়াল করে দেখুন ওনার জীবন ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, বিশাল। গত 16 বছরে তো তার সন্তান আমেরিকায় হয়তো ছিল কিনা জানি না, ছিল থাকতে পারে, নাও থাকেও, কিন্তু অধিকাংশ এই সময়টার মধ্যে বিদেশ ছিল। সে তো হাওরের লোক, সে কীভাবে এত টাকার মালিক হয়ে আমেরিকা পড়ায় কিভাবে বাচ্চাদেরকে, এক নাম্বার। তারপরে তার যে পারিবারিক শান শকত এগুলা কই থেকে আসছে, এগুলা তার আগে ছিল কিনা, সে এখানে প্রতি বছর, এটা শুধু তার না, বিএনপির বলেন আওয়ামী লীগের বলেন, এগুলো সকলেরই ধরা উচিত। তো আমরা আসলে কি জানেন, দেখেন আমাদের যে ভালো হয় না, দেখেন আওয়ামী লীগ যে পর্যায়ে আজকে ধ্বংস মানুষ করে দিছে, তাই যে দেশের জনগণের বলতে একটা শ্রেণীর লোক, সবাই তো যায় না রে ভাই, সাধারণ মানুষ ধ্বংস করতে যায়নি, তো যারা বেশিরভাগ রাজনৈতিক শেল্টার বা লাভবান হয় তারাই গেছে, সেই সব লোকগুলা তাদের করছে না। এখন তারাও তো এক সময় এসে তাদের ধ্বংস, তাই ধ্বংসের খেলায় থাকবেন, পাওয়ার ফোর্স পাবেন কোথায়, নাই তো, সেটা তো আপনি ডিলেট হয়ে যেতেছে, তা আপনার কাছ থেকে হারা যাচ্ছে। তা একটা সময় আপনি একটা উদ্যোগ নেন যে আমার দেশ ফুডে সেরা করবে, তাহলে আপনি ফুড তৈরি করেন, যেটা কৃষিকাজ উন্নতি করেন, বিশ্ব আমার কাছ থেকে এই জিনিসগুলো নিবে কিনা, আম নিতে পারে আপনার কাছ থেকে, ইলিশ মাছ নিতে পারে, দামি দামি জিনিসগুলো আছে যেগুলো লেয়ার পৃথিবীতে পাওয়া যায় না, আপনি এগুলোর পিছনে লুক লাগাইতেন, এগুলোর পিছনে উন্নয়ন করার জন্য চেষ্টা করেন, কৃষি ক্ষেত্রে ডেভেলপমেন্ট শুরু করেন। পৃথিবীর খাদ্যের দরকার হবে, ওয়ার্ল্ড খাদ্যের জন্যই কারাকারি হবে একদিন। আর সকলে বলে পৃথিবীতে স্বর্ণের জন্য যুদ্ধ হবে বা স্বর্ণের পাহাড় উঠবে নাকি, বিভিন্ন আলোচনা করে, এগুলো ভবিষ্যৎবাণী হাদিস থেকে বিভিন্ন, আসলে কি তাই? আমার মনে হয় না, আমি হয়তো এটা ভুল বলতে পারি না, আমার কাছে এইটুক মনে হয় যে ভবিষ্যৎ যে আমাদের পৃথিবী দাঁড়ায় আছে, ভবিষ্যৎ যে চিন্তাধারাগুলো আমাদের সামনে ফেস করতে হবে, সেটা হচ্ছে খাদ্যের অভাব দেখা দেবে মানুষের। যখন আপনি দেখেন কোরআন পড়লে দেখবেন পৃথিবীতে মানে সংকটময় কোনো জিনিস, স্বর্ণ বা অন্য বেশি অ্যাক্সেস এগুলো রাখে না, কারণ স্বর্ণ খুব কাজে লাগে না, কারণ এটা খাইতে পারে না, এটা এক জায়গায় নিয়ে তার বাড়ির একটা দামি বস্তু আর কি, এরকম, কিন্তু খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমি যেটা কেন বলতেছি যে আজকে আমি যে মনে করতেছি না যে খাদ্যের জন্য পৃথিবী হাহাকার হবে এক সময়, আবার এটা হইতে পারে, এটা কারণ হলো খাদ্যের ফসল বা যে উৎপাদন, এটা খুবই জরুরি। কারণ ইউসুফ আলাইহিস সালামের একটা টোটাল তার জীবনী যে কোরআনে উল্লেখ করছে, তার জীবনী গল্পের সাথে, সেটা মূল উদ্দেশ্য ছিল যে রাষ্ট্র ব্যবস্থাপনায় দেখাইছিল সেখানে দুর্ভিক্ষ 7টা বছর যাবে, সেই 7 বছরের মধ্যে দুর্ভিক্ষের খাবারগুলা কেউ পাবে না, সেখানে শিশু বাচ্চা সকলেই মারা যাবে, এরকম পরিস্থিতি। সেইখান থেকে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে একটা আল্লাহ একটা প্রসেস দান করলো যে এইভাবে তুমি খাদ্য সংরক্ষণ করো 7টা বছর, তখন তুমি 7টা বছরে, এবং একটা স্বপ্নের একটা গল্পের প্রথমেই ছিল একটা, মানে ওইটা বাস্তবতা গল্প না, সরি আল্লাহ মাফ করো, মানে ইউসুফ আলাইহিস সালাম জীবনের প্রথমেই ছিল ওই যে তার খাদ্য যে সংকট দেখা দিবে, সেটা একটা স্বপ্নের মাধ্যমে দেখতে পাইছিল, সেটা সে বুঝতে পারছিল, তো আল্লাহ তাকে সে নিদর্শন বুঝাই দিছে। তো এখন সেখানে কি হলো, ওইটার থেকে বাঁচার জন্য তারা খাদ্যকে তারা মজুত করে পরবর্তী জেনারেশন তারা আস্তে আস্তে সকলকে দিছে, তারা বেঁচে ছিল এইভাবে, তারা ওই সময় ওই পর্যায়টা বেঁচে এই সমাজকে বাঁচাই রাখছে এখন পর্যন্ত, হ্যাঁ, মানুষগুলা ওইখান থেকেও বেঁচে আছে। আচ্ছা, তাহলে এইটা তো যদি হয়, তাহলে আপনি কি পাইলেন কোরআন থেকে? যদি রিসার্চ খুঁজে পান যে পৃথিবীর জন্য
সবচেয়ে ভয়ঙ্কর দিক কি আসতেছে, এই ডিনামাইন্ড না, কখনোই না। ডিনামাইন্ডে আপনি বা বড় বড় বোমা মাইরে কয়টা শহর ধ্বংস করবেন, এগুলা কোনো কাজের না। আমি যেমন কাজের না বলতে আমি একটা ওয়ে দিব, জাপানরে দিয়া হিরোশিমা যে হিরোশিমা নাগাসাকা মারছিল, পারমাণবিক মারছিল, এটা নিয়ে গল্প কথা বলবে। তা মূল বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের, ওই খাদ্যের যে প্রবলেম, সেটাকে আপনি কি করতে হবে, আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। যদি এটা করতে পারে, আপনার পৃথিবীতে সব জায়গায় খাদ্য বিক্রি হয়, আপনি নিয়ে খাবার নিয়ে যান, বিক্রি হবে। কারণ কি, এটা জনগণ দেখবে এবং ভালো লাগবে, সেটা কিনবে। আপনি ওই খাবারটা যদি দেখতে সুন্দর খাবার, মানে খাবার হলে নিবে, সুন্দর না মানে সেটা চলবেই, মানুষের কাছে খাদ্য লাগবে, তার মানে আপনি এটার দিকে জোর দিতে পারেন। এটা সেরা বিজনেস পৃথিবীর জন্য হতে পারে, কারণ এটার জন্যই আপনার পৃথিবীতে আবার হাহাকার এবং এখানে দুর্ভিক্ষ, মানুষ মারা, অনেক কিছু করতে পারে ভাই। তো আমাদেরকে তো এগুলোর দিকে, কৃষি থেকে তেমন কোনো চিন্তা ভাবনা নেই। হয়তো আমাদের কৃষি আছে মারাত্মক অবস্থা, কোথাও জানেন, কৃষি ইউনিভার্সিটিতে ভরে গেছে বাংলাদেশ। আমি মাঝে মাঝে এটা নিয়ে রাগ করবো না কি বলবো জানি না, হাসিও পায়। আপনি যদি খেয়াল করে দেখেন, গত হয়তো 20 বছর বা 50 বছর বা ধরেন ওইরকম আগে কৃষি ইউনিভার্সিটি খুব বেশি ছিল না আমাদের দেশে, এইগুলা পড়াশোনা খুব একটা, বা ভার্সিটি তৈরি করেন এগুলো 50 বছর আগের কথা, ধরেন স্বাধীনতার আগে ধরে। তো এখন কৃষি ভার্সিটি এত তৈরি হয়েছে, আপনি দেখেন তো কৃষক কমে আছে, কারণ এখন সব পড়াশোনা করে ওইখানে, মানে কৃষিতে, কিন্তু ফিল্ডে কোনো কাজ নাই। কৃষি বিজ্ঞানের মানে যে পৃথিবীর বিভিন্ন, এটাও কিন্তু যে এই কথাগুলো আমি বলতে চাচ্ছি, এটাও কিন্তু যে পিছনের যে পাওয়ারফুল ওই যে অদৃশ্য জগৎ, যে কিনা এটাকে তৈরি করে দিতেছে, যে কিনা এটাকে মানে করে ওরা এটাকে করছে। আপনি আমেরিকা গিয়ে দেখেন তো, ফ্লোরিডা যান, তারপরে কি বলে ওই যে ওদের অঙ্গপ্রদেশগুলো আছে বিশাল, এই যে এইগুলা গিয়া দেখেন যে কি পরিমাণ উৎপাদন করে তারা, গম, তারপরে খাদ্য খাওয়া, এমন কোনো জিনিস নেই তারা উৎপাদনের জন্য বেস্ট, মানে তাদের কৃষক কি অবস্থা। আপনি ইটালি যান, ইটালি কি করে, তাদের ট্যুরিজম দেখতেছেন একটা জায়গা আছে, বাকিটা তো সব কৃষকের পিছনে লাগাই রাখছে, টোটাল ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির থেকেও কাজ করে। এই যে আপনি দেখেন বড় বড় বাগান, ফলের বাগান, বড় বড়, আমাদের দেশে একটা দেখানো যাবে নাই। তো আমাদের দেশে যারা অদৃশ্য কারিগর, পৃথিবীর অন্য দেশের চাওয়ায় যে আমাদের মতো দেশগুলা, শুধু আমরা না, পৃথিবীর অনেক দেশ, এখানে 60-70টা দেশ আছে এরকম থার্ড ওয়ার্ল্ডে করে আছে, আমাদেরকে তারা চালায়। তারা কি করে, যখন থেকে কৃষি কাজ করতে হইব, যখন থেকে কৃষক উন্নত, কৃষি উন্নত, তখন তারা কৃষক তো মূলত কাজ করে কি মাঠে, কৃষকরা তারাই এই মানে গাছের সমস্যাটা বুঝে, গাছের কি করতে হবে সমস্যা। এখন কি করছে ওরা, বিদেশ থেকে এইগুলা বাবদ একটা পড়াশোনার জন্য ডিগ্রি ব্যবস্থা করছে, কৃষি মানে এটা কিন্তু আমাদের দেশের চিন্তা ভাবনা না, কিন্তু এটা মূলত ব্যবস্থাপনা কার, উন্নত বিশ্বের, যে তোমরা এইভাবে পড়াশোনার সিস্টেম, কারণ আমাদের পড়াশোনা বিদেশ, এটা তো আমরা অদৃশ্য লোককে চিনি না। সমস্যা তো এই জায়গায়, সে কখনোই আসে না ফ্রন্টে। তো তাদেরকে রোল প্লে করতে দিছে, তারা এখানে কাজ করতেছে, তাদেরকে এই যে ডেভেলপমেন্ট সেক্টর দাঁড় করে দিছে, তুমি এখানে দাঁড়ায় কথা বলবা, এখানে সর্বোচ্চ তুমি বেতন পাবা, সম্মান পাবা, তোমার বড় বড় জব হবে, কৃষি কর্মকর্তা হবে, এবং তুমি এরকম। তখন সে তার কাছে কি কৃষি কর্মকর্তারা কি ক্ষেতের পিছনে গিয়া লোকজন নিয়ে ক্ষেত খামার করায়, তাদেরকে কি তাদের কাছে যাইতে হয়। এখন তারা কিভাবে শহরের খাদ্য কমে যেতে পারে, কোন খাদ্য, কারণ কি আপনার একটা প্রসেস দেখায়, এখনই দেখায় বলবি। আমি জানি না, আমি কৃষক না, আমার পরিবারের মধ্যে কৃষি কর্মকর্তা আছে বেশ কয়েকজন, জানি তারা যদি আমার কথা শুনে তারা রাগ করতে পারে, কিন্তু তাদের কাছে ক্ষমাই চাই। তারপরে বলতেছি যে আসলে এইখানে আমরা অদৃশ্য যে বড় ধরনের লিড তারা দিচ্ছে বহির্বিশ্ব, এটা আমরা জানি না। কারণ কি এখানে আপনার ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি জানি না তারপরে বলতেছি, যেটুকু আমার স্বাভাবিক সেন্স থেকে আসতেছে, সেটা হচ্ছে বোঝার চিন্তা। যেমন আপনি একটা আমের কলম তৈরি করে, কলম পদ্ধতি করে সেটাকে একটা বড় গাছ থেকে একটা কলম নামায়, সেটা রোয়ার পরে সেটা থেকে অতি দ্রুত 1 বছর পরেই, এই বছর লাগাইছে, সামনের বছরে আম ধরছে। এটা আমারও গাছ আছে, কিছু লাগাইছে হয়েছে। আচ্ছা, আপনি ধরেন আগামী বছর হয়েছে, ওই গাছের বয়স কত, এটা যদি ফার্স্টে আসে, সে কিন্তু মূল বীজ থেকে হয়নি, তার যে বীজ, আমরা যে আমটা খাইছি, যে আঠিটা হয়, সেই বীজ থেকে কিন্তু তার জন্ম হয় না, জন্মটা হয়েছে তার কলপের মাধ্যমে। এই আম গাছগুলা কিন্তু সব জায়গায় ছড়াই দিতেছে বাংলাদেশে টোটালি, কারণ আমের প্রতি সকল একটা নেশা আছে, এবং আম আমাদের বর্তমান অবস্থায় প্রায় 4 মাস কন্টিনিউস থাকে সমাজে, 4 থেকে
4 মাস কন্টিনিউ আম পাইতে পারে, 12 মাসও আছে, এরকম চারাও আছে। এখন আমি কেন বলতেছি এই কথাটা, এই কথার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আপনি ওইখানে টাকা দেখেন টোটাল গল্পের এই যে টোটাল আমাদের যে আমগুলো হচ্ছে, যে টোটাল আম, এই আমগুলো তারা তৈরি করেছে। আমাদের এক সময় মূল গাছ ছিল সব জায়গায়, এখনও আছে আমি জানি। ওই যে কিছুদিন আগে দেখছি যে কয়েকশো বছর 400 বছরের মনে একটা আম গাছ দেখাইলো অনলাইনে, খুবই ভালো লাগছে যে আম গাছটা প্রায় কয় বিঘার উপরে আছে। তো বিশাল সুন্দর একটা, চাপাই না কোন জায়গায়, এত সুন্দর একটা আম গাছ এখনো বাইচা আছে, আল্লাহ পাক তাকে কতশো বছর হিসাব করেন, 400 বছর বা 500 বছর এরকম একটা হিসাব দেখাইলো, 300 বছর উপরে নাকি। এখন আপনি যখন এই কলম তৈরি করতেছেন, এই গাছের বয়স হয়তো 60-70 বছর যাইয়াছিল, ওইটার থেকে আবার 30 বছরের গাছেতে কলম দিচ্ছেন, এই কলমটা আবার ওর বয়স অলরেডি হয়ে গেছে, একটা বিদ্যুৎ থেকে আর কি ফল পাবেন, কিছুদিন ফল পাওয়ার পরও ওই বাগান আবার ফালাই বন্ধ করে, কারণ ওর ফল বাড়বে না, কারণ ওর যৌবন তো প্রায় আগেই শেষ হয়ে গেছে গাছে। এখন ওইটাকে লাগানোর পর আবার কিছু নতুন মুকুল আসছে, নতুন খাবার আসছে, তো এই খাবারটা আপনি খাইতে পারবেন না। আপনার কাছে কি মনে হইব যে এটা খুব বেশি রেক্স মানে হইব না, আবার আমও ছোট হয়ে আসে। এখন এই যে কলম পদ্ধতি তারা তৈরি করলো, এটা আধুনিক প্রযুক্তির সাথে একটা বিশাল বিষয়, ঠিক আছে, করতে পারে, আল্লাহ নিয়ন্ত্রণ করে, আল্লাহ অবশ্যই এটার ব্যবস্থা করবে। কিন্তু মূল কথা হচ্ছে আমরা যে পদ্ধতিটা দেখলাম, এতে হলো যে মূল বীজ থেকে উৎপাদন করে যেটা 5 বছর পরে ফল দিবে, 7 বছর পরে ফল দিবে, এটার অপেক্ষা কেউ করতে চায় না প্রতিযুদ্ধ। কারণ এটা লস কি, এই পদ্ধতিটা কি হইতে পারে আমি জানি না, তবে মনে হচ্ছে যে একটা সময় দেখা যাবে আমাদের মূল গাছই থাকবে না, ওই যেগুলো হয়েছে কদিন পর এগুলো শেষ, মারা যাবে বা সমস্যা হয়ে যাবে, তখন আমরা এটার মূল খুঁজে পাওয়াটা কঠিন। কারণ আমরা তো বীজ থেকে তৈরি করতে পারি, বলতে পারেন যে আম থেকে তো আবার বীজ আসবে, সেটা বীজ, কিন্তু সেটা তো কেউ লাগাচ্ছেন না, লাগাইলে সেটা হবে, ওটা কন্টিনিউ, কারণ আম গাছ থেকে মূল থেকে যেটা হয় সেটা অনেক বছর আম দেয়। আচ্ছা, তো এরকম সমস্ত গাছের প্রতি এরকম একটা অন্যরকম আচরণ আসতেছে, অন্যরকম, হ্যাঁ বাড়ানো যায়, আমের পদ্ধতি করেন, আপনি চাষ করতেছে বেশি, বাইরে গেছে তা না, কিন্তু মানে চাষ বিভিন্ন জায়গায় হচ্ছে। তাই আমার কথা হচ্ছে যদি এটা ভালো হয় করা যাবে, এটা কিছু করেন, কিন্তু মূল গাছগুলোকে আপনি সংরক্ষণ করে আটকায় রাখতে হবে, সেটা বাঁচায় রাখতে হবে। 100 বছর না 500 বছরের গাছ তৈরি করতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে তারা কাজ দিতে পারে, এই একটা পদ্ধতি। ওই যে কিছুক্ষণ আগে বললাম যেটা আমাদের দেশে কি কি প্রবলেম, এগুলো চেঞ্জ করতে গেলে আমাদের আসলেই সর্বময় ক্ষমতা আয়ন আমাদের আসতে হবে, ক্ষমতা আমাদের লাগবে, ক্ষমতা আমাদের করতে হবে মুসলিমের এবং আমাদের দেশেরও। কেন ক্ষমতা না হলে কেউ আপনার কথা শুনবে না, ক্ষমতা না হলে কেউ আপনার গল্প শোনার, আপনার কথার কোনো উত্তর দিবে না, তাহলে এটা আমাদের জন্য লস, ওয়ার্ল্ড লস করতেছে আমাদেরকে, আমরা জিরো। আমাদের কথায় কেউ ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করলো না, মৃত্যু বন্ধ করলো না, আমাদের কথা এই দেশের রাজনীতিবিদরাও চেঞ্জ হয় নাই, এই দেশের রাজনীতিবিদরাও তার পরিবর্তন আনার চেষ্টা করতেছে না। তার মানে পাওয়ারফুল আমরা সকলেই লেস, আমরা জনগণ কি ভাই পাওয়ার, ওই যে ভোটাধিকার নিয়ে আসেন, একদিনের তাও কয়েক সেকেন্ডের ভোট ভাই, কয়েক সেকেন্ডের ভোট, একদিন পাওয়ারফুল, আপনি যাচ্ছেন গিয়ে সিরিয়াল ধরতেছেন, একটা ভোট দিয়ে আপনি চলে আসছেন, এইটুকুই তো পাওয়ার আপনার। এরপরের দিন ওনার কাছে গিয়ে বলতে পারবেন আমি তো আপনাকে ভোট দিছি, আপনি এই কাজটা রাইট করেন নাই, তখন সাথে সাথে তো আপনার খবর আছে। তাহলে আপনি পাওয়ারফুল সে কীভাবে দিল? আপনি পাওয়ারফুল খুঁজেন, ঠিক আছে, আমরা গণতন্ত্র একদিনের জন্যই ভোট দিব, ওকে আপনি এমপি হয়েছেন, পরের দিন আমরা সকলেই যাব, আমার কথাগুলো আপনি শুনবেন, আপনার এই সমস্যাগুলো আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন, আমরা মানব। এটার মধ্যে কিন্তু তারা নাই, তারপর আপনি যাইতে পারবেন না। কারণ আপনি খেয়াল করে দেখবেন নির্বাচনের আগে তার বাড়ি উন্মুক্ত খোলা, আপনি সকলে যান, তার অন্দরমহল শুদ্ধ যান, তার ওয়াইফ শুদ্ধ আপনাকে খাওয়াইতে আসবে, ভাই একটু খান, ভাত খান, আপনি একটু চা খান, ঠিক নির্বাচনটা শেষ, পরের দিন আপনি এর বাড়ির সামনে যেতে দেখবেন কয়েকটা দারোয়ান দাঁড়ায় আছে বা কয়েকজন লোক আছে বা রাজনৈতিক লোক আছে, আপনি ঢোকার কোনো সাধারণ পাবলিকের নিষেধ, আপনি ওই পরিবেশ পাবেন না, ঢুকবেন, হয়তো ঢুকতে পারছেন বিশেষ কোনো দিনে কিছু বলতে গেছেন বা চাইতে গেছেন, সেটা অবস্থা করে দিয়েছে কিছু ভালো এমপি। তো রাজনীতির এই একটা সমস্যা আছে, তো এইগুলা তো আছে। তারপর দলীয় নেতা কিভাবে সেরা পর্যায়ে আসে সেই পাইপলাইনটা আমাদেরকে দেখায় না, সেটা আমাদের সমস্যা। তার মন মতো তৈরি করে নেয়, ওই পিছন থেকেও যদু বধু অমুকরে ডাইকে নিয়ে আসো, ওনাকে একটা এমপি পোস্ট দেওয়া দেবো, ওনাকে একটা সভাপতি দেওয়া দেবো, এটা দিয়ে ওনারা দেবো, আমি চাই না উনি হবে না। কি হাই কমান্ড রে ভাই, তাহলে রাজার রাজ্য হিসেবে চালান। আগে রাজ্যে সেনাপতি নিয়ে আসছে, সেনাপতিদের কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল, ওনারা কিন্তু যোদ্ধা হয়ে আসছে, ফোর্স দেশকে বাঁচানোর মতো বা জনগণকে পিটাইবে এরকম ফোর্স ছিল, ক্ষমতা ছিল, মানে সে যুদ্ধ করছে, সে ছিল ট্রেনিং প্রাপ্ত ছিল। এখন তো ট্রেনিং প্রাপ্ত না, মানে আজেরা অস্ত্র।
সাধারণ পাবলিক, সে অস্ত্র জীবনে একটা গুলি করে নাই, তার কাছে দিয়ে দিছে একটা এই অবৈধ অস্ত্র, এটা নিয়ে সে যায়, গিয়া গুলি করতে গিয়ে ভুল জায়গা উল্টাপাল্টা করে জনগণ যেখানে নাই, যারে মারতে দেয় সেও পারে না, আরেকজনে মেরে ফেলে। তার মানে এই যে তার যে চলাফেরা, তার যে প্রবলেম, দেশীয় অস্ত্র দিয়ে কোপাকুপি চলতেছে, কই পায়? এই শেল্টারটায় পাওয়ারটা পায়, ওই যে পাওয়ার বলছিলাম বিদেশি অদৃশ্য, এখানে তো অদৃশ্য লোকগুলো রয়েছে, তাদেরকে ফেস করাইতেছে না। মানে এই অদৃশ্য লোকের পাওয়ারটাই রাজনীতিবিদের কাছ থেকে আসে বাংলাদেশে, টোটালি, এর বাইরে কিছু নাই। রাজনীতিবিদরা এমনভাবে শিকড় ছড়াইছে, তারা কয়দিন পর পর দেখায় যে এইখানে ব্যবসায়ীরা ঢুকে গেছে অধিকাংশ 67%। আরে ভাই, আপনারাই তো এটা করছেন, তাদেরকে আপনারা টাইনে নিয়ে আসছেন। কেন আনছেন জানেন? আপনার অবস্থানকে সঠিক এবং ক্ষমতায়নটা সঠিকভাবে আর কয়েক বছর ধরে রাখার লিগে। সে শেখ হাসিনা হোক আর খালেদা যোগ যে কেউ, তারা নিয়ে আসলো। তারা নিয়ে আসলো কোথায় গেছে? ছাত্রদের কাছে। ছাত্র রাজনীতিতে ঢুকছে কোথায়? এই যে ভার্সিটিগুলো, আসেন ভার্সিটিতে যাই, গিয়া দেখেন আচ্ছা ছাত্ররা পড়তে আইছে, তার বয়স 24, 25, 23, 19। এই ছেলেরে আপনার রাজনীতি কেন শিখান? সে রাজনীতি করে 200 ছেলে পেলে নিয়ে মিছিল করার জন্য, 10 জনকে ভয় দেখানোর জন্য, 2টা অস্ত্র নিয়ে থানায় গিয়া ক্ষমতা দেখানোর জন্য? আচ্ছা কি দরকার আছে ভাই? দরকার নেই তো। ও পড়তে আসছে, আপনারই চাচাতো ভাই হতে পারে, আপনার গ্রামের ভাই হতে পারে। সে পড়া মানে কি জানেন? পড়াশোনা করে। খুবই সময় দেওয়া। পড়াশোনার আরেক নাম হচ্ছে সময় দেওয়া। যদি আপনি বাস্তবতায় যান, আমি করবেন পাগলের মতো কথা বলেন না। সময় দেওয়া মানে যে ছাত্র যত বেশি ভালো রেজাল্ট করে, সে তত বেশি বইয়ের সাথে সম্পর্ক দেয়। বই পড়তে গিয়ে তার প্রচুর সময় লাগে। এখানে ওই যে গিয়ে বইটা একটা পাতা উল্টাইছি, সময় গেছে এরকম না, তাইলে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারে। আপনার প্রত্যেকটা জীবন, আপনার জীবনে পড়াশোনা করছেন, খেয়াল করেন না? আপনার সবচেয়ে বেশি যত ঘন্টা বেশি পরিশ্রম করছেন, তত বেশি রেজাল্ট ভালো হচ্ছে। কারণ আপনার একটা এসে মুখস্থ করতে গেলে আপনার সময়ের দরকার আছে। এটা আপনি একবার চোখে পড়লেই হবে না 10 মিনিট, কারণ এটা আপনার অন্তত 5 দিন 7 দিন লেগে যায় একটা কন্টিনিউসলি এটা পড়ে মুখস্থ করতে গেলে, লিখতে গেলে, তাই না ভাই? এই যে ব্যাপারগুলো আছে, আপনি গবেষণা করতে গেলে, আপনার বিভিন্ন চিন্তা করতে গেলে যে পরিবর্তনের দরকার হয়, যে চিন্তার এখন লাইফ চলতেছে, এখানে আমাদের লস। আমি যে বিষয়গুলো আসলে উত্থাপন করলাম, এখানে পাওয়ারটাই জরুরি ছিল। ওই যে স্টুডেন্টদের পাওয়ার দিয়ে দিচ্ছে, কারা দিল? সে নাট্যকার, বাইরে থাকে রাজনীতিবিদ। আচ্ছা, উন্নত বিশ্বে হারবার্ডে জানতো, ওইখানে কি, আমি জানি না, আমি যাই নাই, ওইখানে কি তারা রাজনীতি করে? আমাকে কেউ কমেন্ট করে জানাবেন, যদি করে ভালো, তাহলে ঠিক আছে, আমি জানি না। তো রাজনীতি অংশ থাকতে পারে আলাদাভাবে, কিন্তু আপনি এখানে সংসদ করতেছেন, মানে আচ্ছা আপনার দেশের বাচ্চা আপনার সামনে মেরে ফেলাইতেছে, কোনো দেশের চাচা, কোনো একটা মেধাবী ছাত্র, বা আচ্ছা মেধাবী বাদ দেন, কিচ্ছুই না, ও একটু বাচ্চা থেকে আর লাস্ট বয়সে বিয়ে শাদী করে একটু সংসারটা করে চলে যেত, সেটার জন্য তো শেষ। কোথায় আছি বলেন? রাজনীতি কি ছাত্রদের দেওয়া উচিত? আচ্ছা ছাত্রদের দিছে না, এখন দেখেন কি হয়েছে। কয়দিন আগে ছাত্ররা কি করছে? পুরো দেশে সরকার ফালাই দিছে জনগণ লইয়া। তারা কয়জন মরছে আর তাদেরকে ফালাই দিছে। তারা এখন দেশেই থাকতে পারতেছে না, আরেক দেশে গিয়ে জায়গা নিছে। তা রাজনীতি করেন কেন? আপনারটাই তো আপনার গাদায় আসতেছে, এগুলো কেন দরকার ছিল? ছাত্র রাজনীতি এর সাথে সময় হয়েছিল, এর সাথে কি করছিল? এর সাথে তো ফালাই দিছে ছাত্ররাই। মানে আমি এগুলো যদি বলতে যাই, আপনি নিজেও খেয়াল করবেন, যার আমরা যাই করতেছি, যে আমি যে বলতেছি, মনে হইতেছে যে এটা বলতেছে দিচ্ছে না কেন, না এরকম না, না দেন, সমস্যা না, আপনারটা আপনি কইরা যান না, এটা আপনার ঘাড়ে আসবে। আল্লাহ একটা আয়াত দিচ্ছে খুব সুন্দর, সেটা কি জানেন? তুমি যা করো তা তোমার উপরে বর্তায়। যা পাঠাচ্ছ 2 হাতে, সেটা তার কাছে, তার উপরে বর্তায়। খুব মজার বিষয়। আমরা যা করতেছি, আমার দেশের, বাংলাদেশের মানুষ ওইখানেই মরতেছে। আচ্ছা গেল এটা, এখান থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। মানে পলিটিক্স ছাত্র মাঝখানে রাখা যাবে না। 1 নম্বর, ছাত্র মাঝখানে রাখা যাবে না। তারা পড়াশোনা শেষ করলে তারপরে সে রাজনীতি এমনি বুঝবে। আর ভোটের একটা ব্যাপার আছে, যে আমাদের সাধারণ জনগণ ভোট দিই। আমাদের 18 বছর বয়সে আর কি ভোটার লিস্ট করছেন। 18 বছরের বাচ্চা তার নিজের দায়িত্ব বুঝে না, 1 নম্বর কথা। 18 বছরের একটা ছেলে তার ব্যক্তি জীবনের দায়িত্ব কতটুকু বুঝে? সে নিজের উপরে ডিপেন্ডেবল না, সে তো রঙিন স্বপ্নে থাকে। সে ভোটার দিতে গেলে তার তো এটা আসলে আমি মনে করি ভোটের যে দিবে, কাউকে বুঝা দিবে, আবার আরও মজার বিষয়, দেওয়াটার চেয়ে যে কিনা আসতেছে, যাকে দিতে যাচ্ছে, সেই মানুষগুলা তো কেমন? এতদিন কি দেখলাম? মমতাজ,
খালি এক মমতা না, এরকম বদি এরকম এদেরকে তো ভোট দিছে ভাই, ঠিক না? এলাকায় গিয়ে একটা ভোট দিছে, সিল দিছে। তো বিএনপির মধ্যেও তো এরকম বেশ কিছু হইব, মানে এরকম দাঁড়াইব, আগে ছিল কয়েকটা ছিল, এরকম আবার হইব। এখন ধরে নেন কিছু গায়ক, ওই যে ধরেন গান গায়, সে ধরে নেন গায়ক আপনি আছে বিএনপির মধ্যে যা আছে তারও আসবে, কয়েকটা চলে আসবে দেখবেন হঠাৎ করে। আচ্ছা ভাই, একজন গান গায়, সে সমাজ নিয়ে কতটুকু ভালো বুঝবে? গান গেলে সমাজ বোঝা যায়? তার তো ধ্যান জ্ঞান, তাকে আপনি আরো অনুশীলনে দেন, তাকে খারাপ বলতেছি না, সে আরো অনুশীলনে থাকুক, সে দেশকে আরো ভালো ভালো গান দেবে, ইনকাম করুক, ওয়ার্ল্ড থেকে টাকা নিয়ে আসুক, মিউজিকের উপরে ডেভেলপ করুক। সে তো রাজনীতির উপরে ডেভেলপ করে লাভ নেই। তাকে একটা পোস্ট দিচ্ছেন জনপ্রিয়তার জন্য, সে তো রাজনীতি বুঝে না, বুঝলেও লাভ নেই। জনগণের কাছে কিভাবে তার উপকার করতে হয়, কোন সমস্যা আছে, এগুলো তার বোঝার দরকার না। তখন গিয়ে কী করে, সব বুঝতে গিয়ে সকলের ডাইকে না, ওই সকল লোক গুন্ডামি শুরু করে দেয়, ঝামেলা করে ফেলায়, এগুলো অনেক সমস্যা হয়। এই থিওরিগুলোকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই খাদ্যের চেঞ্জ আসতেছে বললাম, তারপরে এইটার চেঞ্জ বললাম, আর রাজনীতির চেঞ্জ বললাম, তার মানে আরও কিছু পরিবর্তন আছে কথা বলার। আপনার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। ক্ষমতায়ন করতে হলে আপনাকে ব্যবহার খুবই মার্জিত হতে, মানে ঠান্ডা, কুল। আপনি যত বেশি স্পিড দেখাবেন, যত বেশি গ্যাঞ্জাম দেখাবেন, এটাতে আপনি উন্নতই করতে পারবেন না, কারণ আপনার ভিতরে সহিষ্ণুতা নাই। আপনি বলার চেয়ে শোনার ধৈর্যটা কম, এটা করা যাবে না। একজন কিছু বললো, আমি রেগে গেলাম, সেটা করা যাবে না। এটা একটা আলাদা কথা। আরেকটা বিষয় হচ্ছে যে আপামর জনগোষ্ঠী আমরা যারা যারা বেঁচে আছি, সকল আমরা একসাথে খাবার নিয়ে, খাদ্য নিয়ে কারাকারি না, এখন এটা নাই। আসি কি জানেন, আপনি যদি 20 বছর আগের ছবি দেখেন, মানে টেলিভিশনে,